পুরো ভার্সিটিটা জুড়েই যেন সাজ সাজ রব। সবাই এদিক ওদিক তাড়াহুড়ো করে ছুটছে। স্টুডেন্ট সহ অন্যান্য টিচার আর স্টাফরা নিজেদের ভেতর ল্যাবরেটরির বিষয়টা নিয়ে নিচু গলায় আলোচনা করছে। বিশালদেহী গার্ডগুলো কঠিন চোখে আশপাশটা পর্যবেক্ষণ করছে আর অস্ত্র হাতে পাহারা দিচ্ছে, যেন একটা মাছিও ল্যাবে অনুপ্রবেশ করতে পারবে না। রুমাইশা মাথা উঁচু করে বীরদর্পে হেঁটে চলেছে সামনের দিকে। কালো রঙা গগলসের ভেতর দিয়ে নিজের আশপাশটা তীক্ষ্ণ চোখে পর্যবেক্ষণ করছে ও। কানে থাকা ব্লুটুথ ডিভাইসটার মাধ্যমে সে সাফওয়ানের সাথে কানেক্ট হয়ে অতি উৎসাহী গলায় বলল, মাই ডিয়ার হিউবি, আর ইউ রেডি? সাফওয়ান সেই গোপন কামরাতে রুমাইশার দেওয়া কালো রঙা শক্ত কিন্তু স্ট্রেচি পোশাকটা পরে তৈরি হয়ে আছে। পোশাকটা ওর গলা পর্যন্ত ঢেকে আছে। ওর নিজের পায়েও একজোড়া হাইকিং শু। রুমাইশা দুজনের জন্যই সেম রঙের সেম ডিজাইনের শু কিনেছে। মুখটা রুমাইশার কথাতেই ঢাকেনি ও, কারণ এখন আর লুকানোর কিছুই নেই। ওর শরীরের ইস্পাত দৃঢ় পেশিগুলো পোশাকটার ওপর দিয়েই স্পষ্টভাবে দৃশ্যমান হয়ে আছে। অসম্ভব রকম সুন্দর লাগছে ওকে। গতকাল রাতে রুমাইশার সঙ্গ পাওয়ার পর ওর শরীরের সমস্ত এনার্জিগুলো যেন 3 গুণ বেড়ে ফিরে এসেছে। বিশালদেহী সাফওয়ান এখন প্রচণ্ড হিংস্র আর দানবাকার দেখাচ্ছে। এখন এই মুহূর্তে রুমের ভেতর কেউ না এলেই হলো। যদিও রুমের বাইরে দুজন গার্ড অস্ত্র হাতে নিয়ে দাঁড়িয়ে আছে, কিন্তু তাদের ভেতরে প্রবেশ নিষেধ। কানে লাগানো ব্লুটুথ ডিভাইসটার ভেতর দিয়েই রুমাইশার কণ্ঠ শোনা মাত্রই মিষ্টি হাসল সাফওয়ান। মনে মনে 2বার উচ্চারণ করল, হিউবি, হিউবি। তারপর প্রতি উত্তরে সে নিজেও বলল, ইয়েস, আই অ্যাম ওয়াইফি। রুমাইশা মুচকি হাসল, তারপর হাঁটতে হাঁটতেই বলল, গোপন রাস্তাটার কোনো চিহ্ন ম্যাপে দেওয়া নেই, সুতরাং আপনাকে রাস্তা দেখিয়ে নিয়ে যেতে আমারই উপস্থিত হওয়া লাগবে। কিন্তু জোনাস আর রবার্ট ল্যাব এরিয়ার সিকিউরিটি ক্যামেরা হ্যাক করে যা দেখেছে তাতে আপনাকে একটু বেশি কষ্ট করা লাগবে। কিন্তু চিন্তা করবেন না, আপনার ওপর ভারটা বেশি মনে হলেই আমি আপনাকে সঙ্গ দিতে চলে আসব। আর ওদেরকে একটা উচিত শিক্ষা দিয়ে সোজা গ্রাউন্ড ফ্লোরের 3 নম্বর পার্টের পেছনের দিকে চলে আসবেন। আপনার সাহায্য প্রয়োজন না হলে আমি ওখানেই থাকব। আর ওইখান থেকেই ম্যানহোলের ভেতর দিয়ে আন্ডারগ্রাউন্ডে গিয়ে বোস্টনের শেষ সীমানায় পৌঁছে যাব। ম্যানহোল যেখানে শেষ হয়েছে সেখান থেকে ম্যানহোলের পানি সোজা নর্থ অ্যান্টার্কটিকায় পতিত হয়। ওইখানে রবার্ট আর জোনাস আমাদের জন্য অপেক্ষা করবে। একবার প্লেনে উঠতে পারলে আর কোনো বাধাই আমাদেরকে দমিয়ে রাখতে পারবে না। সাফন চেয়ারে বসে ছিল এতক্ষণ। চেয়ার ছেড়ে উঠতে উঠতে বলল, যথা আজ্ঞা মহারানী। নাও আই এম লিভিং মাই রুম। সি ইউ ইন এ বিট। টিল দেন স্টে সেফ। আর এরপরই রুমাইশার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করে সাফওয়ান বুক ভরে একটা নিঃশ্বাস নিয়ে খট করে দরজা খুলে ধীর পায়ে ওর রুম থেকে বের হলো। রুমাইশাও এগোলো ল্যাবের দিকে। আত্মবিশ্বাসের সাথে হেঁটে চলেছে ও। আশেপাশের স্টুডেন্টগুলো কেউ কেউ ওকে আর চোখে দেখছে। স্কিন টাইট পোশাক ছাপিয়ে রুমাইশার সৌন্দর্য সবার নজর কাড়ছে। তাদের সবার দৃষ্টি উপেক্ষা করে রুমাইশা হেঁটে হেঁটে একেবারে ল্যাবের বিল্ডিংয়ের সামনে গিয়ে দাঁড়ালো। ওর সামনে দাঁড়ানো দুজন জাদ্রেল মুখের গার্ড ওর দিকে হাত বাড়িয়ে ইশারায় পাস চাইল। রুমাইশা ওর বব হেয়ার কাটিং দেওয়া চুলগুলো সামান্য ঝাঁকিয়ে ওদের দিকে তাকিয়ে মিষ্টি করে হাসলো। তারপর বলল, আই ডোন্ট নিড পাস, আই এম অ্যালাউড ইন এনি টাইম। আর ঠিক সেই মুহূর্তেই 4th ফ্লোর থেকে কতগুলো মানুষের সমস্বরে চিৎকার ভেসে এলো। গার্ডগুলো সব সচকিত হয়ে উঠল। ওপরে কি হচ্ছে জানার জন্য ওরা ব্লুটুথ ডিভাইসের মাধ্যমে খবর নেওয়ার চেষ্টা করলো, কিন্তু প্রপার কোনো খবর পাওয়ার আগেই 3rd ফ্লোর থেকে কেউ একজন আতঙ্কিত গলায় চিৎকার দিয়ে বলে উঠল, দ্য বিস্ট ইজ আউট, রান ফর ইয়োর লাইফ। রুমাইশা সামনে দাঁড়িয়ে থাকা গার্ডটা উত্তেজিত হয়ে আতঙ্কগ্রস্ত চেহারা নিয়ে তার হাতে থাকা এসিআর গানটা লোড করতে শুরু করলো। আর তখন তার হঠাৎই চোখ গেল রুমাইশার দিকে। আগের মতো করেই মিষ্টি হাসছে তার সামনে দাঁড়িয়ে থাকা মেয়েটি। মাইকেল বসে আছে তার রুমে। গতকাল রাতে
অ্যাশলির লাশ পাওয়ার পর থেকেই সে মোটেও ঠিক নেই। তার দৃঢ় বিশ্বাস গতকাল রাতে তার পেটের ওপর অ্যাশলির আত্মাই ভর করেছিল, যা সে ইতোমধ্যে তার গ্রুপের সবাইকে একবার করে জানিয়েছে। ইভেন অ্যাশলি যে তাকে বাঁচানোর জন্য কাকুতি মিনতি করছে সেটাও সবাইকে বলেছে। কিন্তু সবাই ভাবছে অ্যাশলির অকাল মৃত্যুর শোকে নাকি তার মাথার গন্ডগোল হয়েছে। অ্যাশলি যে এইভাবে হঠাৎ দুর্ঘটনার কারণে মারা যাবে তা সে কখনোই ভাবেনি। অ্যাশলির লাশ পাওয়ার পর থেকে মেয়েটার মৃত্যুর কারণ নিয়েই ব্যস্ত ছিলেন তারা। সাফওয়ানকে একবার গিয়ে যে তারা চেক দিয়ে আসবে সেটা কারো মাথাতেই আসেনি। ক্যামেরাটাকে ভেঙেছে সেটাও একটা চিন্তার বিষয়। গতকাল রাতে যে লোকগুলো ক্যামেরা পর্যবেক্ষণ করতে এসেছিল তাদের সামনে থাকা লোকটা বারবার উসখুস করছে সবাইকে কিছু একটা বলার জন্য, কিন্তু তাকে কেউ পাত্তাই দিচ্ছে না। মাইকেলের সাথেও সে একবার কথা বলতে এসেছে, কিন্তু মন ভালো না থাকায় মাইকেল তাকে তার ধারের কাছে ঘেঁষতে দেয়নি। মাইকেল তার রুমে বসে এইসব চিন্তা করছিল, তখনই তার কানে এলো চিৎকার চেঁচামেচির শব্দ। শব্দটা সাফওয়ানকে যেদিকে রাখা সেদিক থেকে আসছে। দ্রুত বের হয়ে তিনি ছুটলেন সেদিকে। কিছু দূর যাওয়ার পর পথিমধ্যে তার দেখা হলো একজন গার্ডের সঙ্গে। ব্লুটুথ ডিভাইসের মাধ্যমে সে কাউকে উত্তেজিত কণ্ঠে বলছে আরো লোক পাঠাতে। মাইকেল তাকে রাস্তার ওপরেই থামিয়ে জিজ্ঞেস করলো, কি হয়েছে, তুমি দৌড়াচ্ছ কেন? ওদিকে কিসের চিৎকার শোনা যাচ্ছে? লোকটা কোনো রকমে হড়বড় করে যা বলল তাতে এই বোঝা গেল যে সাফওয়ান আহমেদ নামের সেই ক্ষীণকায় পুরুষটি তার রুম থেকে বের হয়ে পালানোর সময় সামনে যতগুলো গার্ড পেয়েছে সবাইকে কতল করে দিয়েছে। আর সে ক্ষীণকায় পুরুষ আর ক্ষীণকায় নেই, রাতারাতি দানবে পরিণত হয়েছে। মাইকেল হাঁ হয়ে গেল গার্ডের কথা শুনে। গার্ডটা এই কথাগুলো বলেই আবার সামনের দিকে ছুটে গেল। মাইকেলের সামনে যাবে কি যাবে না সেই দোটানায় পড়ে কিছুক্ষণ দোনামোনা করলো, তারপর সাহস সঞ্চার করে দ্রুত পায়ে এগোলো সামনের দিকে। সেদিকে সাফওয়ানকে লুকিয়ে রেখেছিল তারা। ৬ নম্বর ব্লকটা পার হওয়ার পরই তার কানে এলো গানশট আর আওয়াজ। ভরকালো মাইকেল। সাফওয়ানের শরীরে যদি গুলি লাগে আর তার যদি কিছু হয়ে যায় তবে হারবার্ট তাদের সবাইকে শেষ করে ফেলবে। দ্রুত হাঁটা বাদ দিয়ে এবার তিনি ছুট লাগালেন। ওনার কাছে কোনো ব্লুটুথ ডিভাইস নেই যে উনি কাউকে বলে দিবে সাফওয়ানকে যেন ভুলেও শুট না করে। যত সামনে এগোচ্ছে ততই চিৎকার চেঁচামেচি কানে আসছে মাইকেলের। ৮ নম্বর ব্লকে আসার পর থেকে আর কোনো শোরগোল কানে আসলো না মাইকেলের। হঠাৎ করেই যেন নিশ্চুপ হয়ে গেছে সব। আর একটু এগোতেই ধস্তাধস্তির আওয়াজ কানে এলো তার। মাইকেল এবার ছোটা থামিয়ে হাঁটা ধরলো। আর কয়েক পা হাঁটার পরই কাঙ্ক্ষিত ব্যক্তিটাকে পেয়ে গেল সে। চারপাশে লাশের পাহাড় বানিয়ে মাঝখানে দাঁড়িয়ে আছে সাফওয়ান। ওর ডান হাতে একজনকে গলা ধরে উঁচু করে ধরে রেখেছে। সে ছেলেটি নিজেকে বাঁচাতে প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছে, কিন্তু কোনো মতেই সুবিধা করতে পারছে না। নিজের পা দিয়ে সাফওয়ানকে আঘাত করতে যাচ্ছে সে, কিন্তু সে পা দুটো একটাও সাফওয়ানের শরীর পর্যন্ত পৌঁছাচ্ছে না। সাফওয়ান কারো উপস্থিতি টের পেয়েই ছেলেটার গলা ধরা অবস্থাতেই ফিরে তাকালো ওর দিকে। চোয়ালের ওপর খানিকটা কেটে গেছে ওর, রক্ত চুইয়ে চুইয়ে পড়ছে সেখান থেকে। মাইকেল হতভম্ব হয়ে দাঁড়িয়ে দেখছে ওকে। মাইকেল মাথায় আসলো না কাল দুপুরেও যাকে হারলিকলিকে দেখাচ্ছিল সে কিভাবে এত পরিবর্তিত হয়ে গেল। এটা কিভাবে সম্ভব? তবে কি সাফওয়ানের মেডিসিন ওর কাছেই ছিল, শুধুমাত্র সঠিক সময়ের অপেক্ষা করছিল সেটা প্রয়োগ করার জন্য? কিন্তু এখন কি করার? সাফওয়ানকে তাদের হাতে বুঝিয়ে দেওয়ার সময় হারবার্ট নিজে এসেছিল আর বলে গিয়েছিল সাফওয়ানকে যেন তারা মোটেই লাইটলি না নেয়, কারণ সে একজন ইন্টারন্যাশনাল হিটম্যান। তার বুদ্ধি, শক্তি, ট্রিক কোনো কিছুর সাথেই পেরে ওঠা তাদের মতো নগণ্য ব্যক্তিদের পক্ষে খুবই কষ্টসাধ্য ব্যাপার। কিন্তু সাফওয়ানের অমন কঙ্কালসার চেহারা দেখে মাইকেল মনে মনে হারবার্ট ও সমস্ত কথা এক প্রকার হেসেই উড়িয়ে দিয়েছিল। কিন্তু তার বোঝা উচিত ছিল, যেখানে হারবার্টের মতো একজন বিশাল মাপের মাফিয়া সাফওয়ানের ব্যাপারে তাকে সাবধান হতে বলেছে, তখন সাবধান হওয়াটা তাদের জন্য বেস্ট ছিল। সাফওয়ানকে আরো কড়া গার্ডে রাখা তাদের প্রথম থেকেই উচিত ছিল, কিন্তু দয়া দেখিয়ে তো ওরা সাফওয়ানের হাত পায়ের
বন্ধনী সব খুলে দিয়েছিল। ভুলটা প্রথম থেকেই তাদের। মাইকেলকে দেখে সাফওয়ান তার কালো রঙা ঠোঁটের ভেতরে থাকা ক্যানাইন দাঁতদ্বয় বের করে নিঃশব্দে এক হিংস্র হাসি দিল। তারপর হাতে ধরা ছেলেটাকে হাত দিয়ে উঁচু করে ধরে রেখেই মাইকেলের দিকে এগোলো ও। সাফওয়ানকে নিজের দিকে এগিয়ে আসতে দেখেই মাইকেল পেছাতে লাগলো। গতকাল দুপুরেও সাফওয়ানের ঠোঁট এতটা কালো ছিল না, ওর ঠোঁট এতটা আগুন ঝলসানো ছিল না, ওর দাঁতগুলো এমন ঝকঝক করছিল না। তাহলে আজ কি এমন হলো? সব কিভাবে বদলে গেল এত দ্রুত? মাইকেল এসব ভাবতে ভাবতেই পেছাতে লাগলো। আর ঠিক সেই মুহূর্তেই সাফওয়ান ওর কালো রঙা দ্বিখণ্ডিত জিহ্বাটা বের করে নিজের চোয়ালের ওপর হওয়া ক্ষতটা লেহন করলো। আঁতকে উঠল মাইকেল। সাফওয়ান যে তার ওই লকলকে জিহ্বাটা এতখানি বের করতে পারে তা তার ধারণাও ছিল না। গত 2 মাস ধরে সাফওয়ানকে সে রোজ দেখেছে, কিন্তু এমন হিংস্রতায় পরিপূর্ণ সাফওয়ানকে সে আজ প্রথম দেখছে। পেছাতে পেছাতে একসময় দেওয়ালে গিয়ে পিঠ ঠেকে গেল মাইকেলের। বিশালদেহী সাফওয়ান তার ঠিক সামনে এসে দাঁড়ালো। ওর হাত দিয়ে ধরে রাখা ছেলেটা দম বেরিয়ে যাওয়ার যন্ত্রণায় ছটফট করছে। সাফওয়ান কিছুটা ঝুঁকে মাইকেলের কানের কাছে মুখ নিয়ে এসে কিছুটা ফিসফিসে কণ্ঠে বলে উঠল, আমার স্বার্থে এমন দারুণ প্লেজারের আয়োজন করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। কথাটা বলেই নিজের হাসি হাসি মুখটা মাইকেলের কানের কাছে থেকে সরিয়ে নিয়ে সোজা হয়ে নিজেও মাইকেলের থেকে কিছুটা দূরত্ব নিয়ে দাঁড়ালো। আর এরপর নিজের হাসি হাসি মুখটা হঠাৎ করেই বজ্র কঠিন করে হাতে ধরে রাখা ছেলেটার মাথাটা ধরে পাশের দেওয়ালের সাথে ক্ষিপ্ত গতিতে আছাড় মারল সাফওয়ান। ছেলেটা মাথার খুলি থেকে কিছুটা অংশ ছিটকে গেল একপাশে। আর সেটা দেখে মাইকেল চোখ বড় বড় করে তাকিয়ে রইল সাফওয়ানের দিকে। হৃৎপিণ্ডের গতি বেড়ে গেছে তার, বিপি হাই হয়ে যাচ্ছে। বুকের বাঁ পাশটা হাত দিয়ে চেপে ধরে রেখে অসহায় চোখে তাকালো মাইকেল সাফওয়ানের দিকে। দাঁড়ানো থেকে আস্তে আস্তে বসে পড়ল সে মেঝেতে। সাফওয়ান নির্বিকার চোখে দেখতে লাগলো মাইকেলের এমন বেদনাপূর্ণ চেহারা। সেই মুহূর্তেই ধূপধাপ করে ছুটতে ছুটতে এদিকে এসে পৌঁছালো প্রায় 50 জনের মতো গার্ড। ওদের সবার হাতেই স্টেন গান, কারণ সাফওয়ানকে ডিরেক্ট বুলেট শুট দেওয়ার জন্য পুরোপুরি নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। যেভাবেই হোক সাফওয়ানকে জীবিত রাখতে হবে, নইলে হারবার্টের বিশাল রকম ক্ষতি হয়ে যাবে। সাফওয়ান মাইকেলের দিক থেকে চোখ ফিরিয়ে ওদের দিকে তাকালো, আর তারপর নিজের স্ট্রেচি প্যান্টটার পকেট থেকে ওর 2 সাইডেড শোটটা বের করে স্বাগতম জানানোর ভঙ্গিতে সুন্দর করে হেসে গার্ডগুলোর দিকে এগোলো। পেছন থেকে বুকে হাত দিয়ে বসে থাকা মাইকেল তাকিয়ে রইল সাফওয়ানের যাওয়ার পানে। রুমাইশা দ্রুত পায়ে হেঁটে চলেছে গ্রাউন্ড ফ্লোরের 3 নম্বর ব্লকের পেছন দিকের উদ্দেশ্যে। গতকাল এখানে ঢোকার সময় অনেক কষ্টে ম্যানহোলের ঢাকনাটার স্ক্রুগুলো খুলেছিল ও সেগুলো খুলে রেখেই শুধু ঢাকনাটা কোনো রকমে জায়গা মতো রেখেও চলে গিয়েছিল। আজও ওরা সেই জায়গা দিয়েই বেরিয়ে যাবে, আর যাওয়ার সময় খুব দ্রুত গতিতে আবার স্ক্রুগুলো লাগাতে হবে, নইলে প্রতিপক্ষ বুঝে যাবে যে ওরা এদিক দিয়েই পালিয়ে গেছে। কাজটা সাফওয়ান করতে পারবে। রুমাইশা নিজের ব্লুটুথ ডিভাইসটার মাধ্যমে একবার জোনাসের সাথে কানেক্ট হলো, ওদিকে সব ঠিকঠাক আছে কিনা, কোনো সমস্যায় পড়তে হবে কিনা তাদের সেসব খোঁজ খবর নিল। আর তারপর ওদেরকে বলল কোনো সমস্যায় না পড়লে ও আর সাফওয়ান ঘন্টাখানিকের ভেতরেই এইখান থেকে বের হয়ে যাবে। আর এইখান থেকে বের হয়ে নিজেদের সবচেয়ে দ্রুত গতিতে ছুটতে আর 1 ঘন্টা মতো লাগবে ওদের কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছাতে। জোনাস খবরগুলো পেয়ে রুমাইশাকে নিশ্চিত করলো যে তারা জায়গা মতোই অবস্থান নিয়েছেন। শুধু সাফওয়ানকে নিয়ে বের হওয়া মাত্রই যেন তাদেরকে জানানো হয় প্রাথমিক প্রস্তুতির জন্য। রুমাইশা সম্মতি জানিয়ে ওদের সাথে কানেকশন ডিসকানেক্ট করে ফেলল, আর তারপর আবার এগোলো নিজের গন্তব্যের দিকে। নিজের 2 সাইডেড শটটা দিয়ে সামনে কুপিয়ে যাচ্ছে সাফওয়ান। কাকে কোথায় আঘাত করছে দেখছে না, বিপুল তৃপ্তি নিয়ে এ কাজ করছে সে। এরকম সুযোগ লাস্ট কবে পেয়েছে তা ওর মনে পড়ে না। এতদিন পরে এইভাবে এতগুলোকে খতম করে দিতে পেরে ওর শরীরের আনন্দের শিহরণ বয়ে যাচ্ছে। কিন্তু এভাবে
চললে তো হবে না, এত গার্ড আসতে থাকলে ওর সময় লাগবে অনেক। হারবার্টের কানে এতক্ষণে খবর পৌঁছে গেছে। এর ভেতরে যদি হারবার্ট আরো লোকজন নিয়ে চলে আসে তবে আজকে আর ও বের হতে পারবে না। এদেরকে ভোগে পাঠাতে পাঠাতেই ওর সব সময় চলে যাবে। ডান হাতে শটটা সামনে চালানো অব্যাহত রেখে বাম হাত দ্বারা নিজের ব্লুটুথ ডিভাইসটা রুমাইশার সাথে কানেক্ট করলো সাফওয়ান। তারপর রুমাইশাকে পেয়ে ও বলে উঠল, নিড হেল্প ওয়াইফি, ক্লিয়ার দ্য ফার্স্ট ফ্লোর, দেন কাম টু মি, আই অ্যাম অন দ্য ফোর্থ। সাফওয়ানের আদেশ পাওয়া মাত্রই ঝড়ের বেগে গ্রাউন্ড ফ্লোর থেকে ফার্স্ট ফ্লোরের দিকে ছুটে চলল রুমাইশা।